হেই ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল টাইম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে, কাজ নিয়ে, এবং তার পাশাপাশি আলোচনা করেছিলাম শক্তি কী। আজকের আলোচনার বিষয় থাকতেছে শক্তি কী এবং শক্তির প্রকারভেদ, বিভব শক্তি এবং গতিশক্তির সমীকরণ, শক্তির বিভিন্ন উৎস, এবং সর্বক্ষেত্রে গতিশক্তি ও বিভব শক্তি হচ্ছে একই। তো প্রথমত আসতেছে শক্তি কি। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে শক্তি হচ্ছে কাজ করানোর সামর্থ্যকে শক্তি বলে। কাজ এবং শক্তি ওতপ্রোতভাবে জড়িত। কাজ তখনই করা হয় যখন একটা বস্তু বা একটা ব্যক্তির শক্তি থাকে। শক্তি না থাকলে কখনো সে কাজ করতে পারে না। শক্তি কখনোই নিঃশেষ হয়ে যায় না, সেটা শুধুমাত্র একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হতে থাকে। এটাই হচ্ছে শক্তি রূপান্তর। যেমন আমরা যখন বাঁশিতে ফু দেই তখন এই বায়ু শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। যখন আমরা কোনো কাপড় ইস্ত্রি করি সেক্ষেত্রে বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হতে থাকে, এবং বাল্ব যখন আমরা জ্বালাই তখন সেটা বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরকমভাবে একটা শক্তি বারবার রূপান্তর ঘটে। শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ কখনোই নেই। পৃথিবীতে যে মোট শক্তি আছে সেটা হচ্ছে অপরিবর্তনীয়। তো এই শক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গতিশক্তি, অপরটি হচ্ছে বিভব শক্তি। প্রথমে দেখা যাক গতিশক্তিটা কি। গতিশক্তি হচ্ছে কোনো বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, এই গতিশীল অবস্থায় সে কিন্তু একটা কাজ করার সামর্থ্য অর্জন করে। এটা যদি সহজভাবে বুঝতে যাই তাহলে আমরা দেখতে পারি যে যদি আমরা গাছের আম পাড়তে চাই, সেটার জন্য যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় আমের দিকে, তাহলে সেই বস্তুটা যে নিক্ষেপের কারণে গতি একটা লাভ করে, সেই গতিটা আমের পটাকে চ্যুত করে ফেলে এবং যার কারণে আমটা নিচে পড়ে যায়। এই গতিটাকে আমরা বলবো গতিশক্তি। একটা বস্তু গতিশীল হওয়ার জন্য কাজ করার সামর্থ্য অর্জন করে। যেমন একটা বস্তু যদি আমরা গতিশীল করি, অপর একটা বস্তুকে যদি ধাক্কা মারে গতি অবস্থায়, তাহলে সেই বস্তুটা কিন্তু অনেকটাই সরে যায়। এই ক্ষেত্রেও কিন্তু কাজ করার সামর্থ্য অর্জন করছে। এটা হচ্ছে আমাদের কি গতিশক্তি। তো গতিশক্তির সমীকরণ দেখা যাক। গতিশক্তি ইকুয়াল হচ্ছে কৃত কাজ, কারণ গতিশক্তি ততটুকুই হবে যতটুকুই সে কাজ করতে পারবে। তাহলে আমরা লিখতে পারি যে গতিশক্তি ইকুয়াল হচ্ছে কৃত কাজ। গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি। তো এখানে ই কে ইকুয়াল লিখতে পারি আমরা ডাব্লু, আর ডাব্লু ইকুয়াল আমরা খুব ভালোভাবেই জানি যে এফ এস, আবার এফ ইকুয়াল লিখতে পারি এম এ এস। এবং গতির সূত্র অনুসারে একটা আমরা সূত্র দেখেছিলাম, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। এখানে আদিবেগ যদি 0 হয় তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2as। এখানে 2টা যদি ওদিকে ভাগ করে দিই তাহলে ভি স্কয়ার বাই 2 ইকুয়াল এস। এখন এস এর মান যদি আমাদের এই সমীকরণে বসিয়ে দিই তাহলে মান দাঁড়াচ্ছে ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে বস্তুর ভর কিন্তু ধ্রুব থাকে, হাফ ও ধ্রুব। তার মানে আমরা লিখতে পারি ই কে সমানুপাতিক ভি স্কোয়ার। অর্থাৎ বেগ যত বৃদ্ধি পাবে গতিশক্তি তত বৃদ্ধি পাবে। কিভাবে? বেগ যদি পায় দ্বিগুণ বৃদ্ধি, গতিশক্তি পাবে 4 গুণ বৃদ্ধি, কারণ বর্গ আছে। অর্থাৎ ই কে সমানুপাতিক ভি স্কোয়ার, অর্থাৎ বেগের বর্গের সমানুপাতিক হচ্ছে আমাদের গতিশক্তি। তাহলে আমরা লিখতে পারি ই কে সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ বেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় ই কে পাবে 4 গুণ বৃদ্ধি, বেগ যদি 4 গুণ বৃদ্ধি পায় ই কে পাবে 16 গুণ বৃদ্ধি। তো এইভাবে ধীরে ধীরে যত বেশি বেগে দেওয়া যাবে তত তার গতিশক্তি হবে বেশি, অর্থাৎ কাজ করার সামর্থ্য অর্জন করবে অনেক বেশি। এবার দেখা যাক বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে একটা বস্তুকে তার অবস্থান থেকে নিয়ে নতুন একটা অবস্থানে আনলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। যেমন ধরে নেওয়া যাক যে একটি বস্তু স্প্রিংয়ের সামনে রেখে ওকে চাপানো হলো। এই অবস্থা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে স্প্রিংটি এই যে তার অবস্থান পরিবর্তন করে ফেলছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই অবস্থান পরিবর্তনের কারণে এর ভিতরে একটা বিভব শক্তি কাজ করবে, এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই স্প্রিংটা বস্তুটিকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। অনুরূপভাবে একটা বস্তুকে যদি মাটি থেকে উপরে তোলা হয় এবং ছেড়ে দেওয়া যায়, সেটা কিন্তু আবার মাটিতে পতিত হবে। এই যে তার বস্তুটার কিন্তু অবস্থান পরিবর্তন হচ্ছিল, বস্তুটার অবস্থান পরিবর্তন হওয়ার কারণে সে কাজ করার সামর্থ্য অর্জন করছে। অর্থাৎ আমি যতটুকু পর্যন্ত তাকে উপরে তুলছিলাম সেখান থেকে ছেড়ে দেওয়ার কারণে সে মাটি পর্যন্ত পৌঁছতে পারছে। এই যে রাস্তাটা যে গমন করছে এতে কিন্তু সে কাজ করছে। এই কাজটা তখনই করতে পারবে যখন সে তার অবস্থান পরিবর্তন করে নিজের মধ্যে কিছু শক্তি অর্জন করতে পারবে। তাহলে এই কোন একটা বস্তু তার অবস্থান পরিবর্তনের কারণে কিন্তু কাজ করার সামর্থ্য অর্জন করে। এটাই হচ্ছে আমাদের কি বিভব শক্তি। বিভব শক্তি বেশিরভাগই কাজ করা হয় অভিকর্ষ ত্বরণের সাহায্যে। তাহলে বিভব শক্তি কি লেখা যায়? কৃত কাজ। বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি।
তাহলে ইপি ইকুয়াল টু লেখা যায় কৃতকাজ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল টু লেখা যায় এফ এইচ আর এফ ইকুয়াল লেখা যায় এমজি এইচ, অর্থাৎ ইপি ইকুয়াল টু লেখা যাবে আমাদের এমজি এইচ, অর্থাৎ ভর অভিকর্ষজ ত্বরণ এবং উচ্চতা গুণ করলে আমরা ইপি পাবো। এখানে যদি জিটা পরিবর্তনশীল, এমটা হচ্ছে স্থির, তাহলে ইপি সমানুপাতিক লেখা যায় জিএইচ, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ এবং উচ্চতার উপর নির্ভর করে। অভিকর্ষজ ত্বরণ বাড়লে ইপি বাড়বে, অভিকর্ষজ ত্বরণ কমলে ইপি কমবে, উচ্চতা যত বাড়বে ইপি তত বাড়বে, উচ্চতা যত কমবে ইপি তত কমবে। এবার দেখা যাক সর্বক্ষেত্রেই এই বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই সমান। মনে করি এম ভরের একটি বস্তু ভূমি থেকে এই উচ্চতায় এই বিন্দুতে অবস্থান করছে, তাহলে এই অবস্থায় বস্তুটির বিভব শক্তি হবে ইপি ইকুয়াল এমজিএইচ, অর্থাৎ এই যে উচ্চতায় বস্তুটার অবস্থান হওয়ার কারণে এইটার বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু এমজিএইচ। কিন্তু বস্তুটি এই বিন্দুতে গতিশক্তি না থাকায় গতিশক্তি হবে ইকে ইকুয়াল টু 0, আর বস্তুটির এই বিন্দুতে কোনো গতিশক্তি নেই কারণ বস্তুটা এখানে স্থির আছে। বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি তাহলে হলো ইপির মান হচ্ছে এমজিএইচ এবং গতিশক্তির মান হচ্ছে আমাদের 0, তাহলে দুইটা যোগ করে দাঁড়াচ্ছে এমজিএইচ। আবার বস্তুটি যদি বি বিন্দুতে নেমে আসে অর্থাৎ মাঝপথে নেমে আসে, এই অবস্থায় কিন্তু বস্তুটার বিভব শক্তি আর গতিশক্তি দুটোই থাকবে। এই অবস্থায় বস্তুর বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু এমজিএইচ মাইনাস এক্স, কারণ যেহেতু এক্স মিটার নিচে নেমে আসছে তাহলে এই উচ্চতায় আছে ভূমি থেকে এইচ মাইনাস এক্স মিটার, তাই ইপি এর মান দাঁড়ালো এমজিএইচ মাইনাস এক্স। কিন্তু গতিশক্তি যেহেতু এক্স মিটার নিচে নেমে আসছে তাই ইকে এর মান দাঁড়াবে এমজিএইচ। এরপর বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি করলে আমরা দেখব এমজিএইচ মাইনাস এক্স প্লাস এমজিএক্স। এরপর বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি দেখলে আমরা দেখব এমজি ইন্টু এইচ মাইনাস এক্স প্লাস এমজিএক্স। তাহলে এমজি আর এইচ গুণ করলে হবে এমজিএইচ, আর এমজি আর এক্স গুণ করলে হবে এমজিএক্স প্লাস এমজিএক্স। এমজিএক্স বাতিল হলে আমাদের মান দাঁড়াচ্ছে এমজিএইচ। এবার বস্তুটি যদি সি বিন্দুতে অর্থাৎ ভূমিতে নেমে আসে, তবে এই অবস্থায় বস্তুটির বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু 0, অর্থাৎ এ কোনো উচ্চতায় না থাকার কারণে এইটা ইপির মান দাঁড়াবে আমাদের 0 এবং গতিশক্তি ইকে এর মান হচ্ছে আমাদের এমজিএইচ। তাহলে দুইটার বিভব শক্তি হবে আমাদের বিভব শক্তি গতিশক্তির সমষ্টি হবে বিভব শক্তি 0 আর গতিশক্তি হচ্ছে এমজিএইচ ইকুয়াল টু এমজিএইচ। তাহলে দেখতে পেলাম এ অবস্থায়, বি অবস্থায় এবং সি অবস্থায় দুইটারই মান হচ্ছে তিনটারই মান হচ্ছে এমজিএইচ, অর্থাৎ সব অবস্থাতেই বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি সমান। তো আমাদের এই ভিডিওতে আজকে আমরা কি শিখতে পেলাম, শক্তি কি এবং শক্তির প্রকারভেদ, শক্তির রূপান্তর, বিভব শক্তি ও গতিশক্তি সর্বক্ষেত্রে সমান, এগুলো আমরা শিখতে পেলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, লাইক দেওয়ার সাথে সাথে শেয়ার করে আমাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দেবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও, আর পরবর্তী ভিডিও খুব দ্রুত আসবে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ সহকারে দেখার জন্য প্রেমপূর্বক অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো।